আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জি। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর মুখার্জি, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রতীক্ষার পর আমরা ভ্যাকসিন পেতে চলেছি। এবারে কয়েক মাস আগে পর্যন্ত আমরা যে আশা নিয়ে ছিলাম ভ্যাকসিনের জন্য, এখনো সেই আশা নিয়েই আছি। কিন্তু মজার কথা হচ্ছে যে ভ্যাকসিনটা হাতের কাছে আসছে তখন কিন্তু নানান ধরনের একটা সংশয় কাজ করছে অনেকের মধ্যে। আর বিশেষত ভোপালের একটা ঘটনা সংবাদপত্রে উঠে এসেছে, এটা নিয়ে অনেকে এখন বলছেন তারা একটু সংশয়ী ভ্যাকসিনের বিষয়ে। আপনি কি বলেন বিষয়টা নিয়ে? আমার যেটুকু পড়াশোনা বা যতটুকু আমি জানতে পেরেছি, এই ভ্যাকসিন তৈরির পিছনে প্রচন্ড মানবিক পরিশ্রম, রিসার্চ এবং বৈজ্ঞানিকভাবে তৈরি করার প্রক্রিয়া চলেছে। সে যে ভ্যাকসিন আপনি বলুন না কেন, 3-4টে নাম যেগুলো শোনা যাচ্ছে, ফলে এইগুলো বিজ্ঞানসম্মত এবং এইগুলো ভ্যাকসিনগুলো আসছে তা মানব দেহে ক্ষতি করবে বলে বা যে সংশয় জাগছে মানুষের মনে, এটা অনেকাংশেই ভ্রান্ত। এমনি যে কোনো টিকা থেকেই রিয়াকশন হতে পারে, সেরকম রিয়াকশন 1-2জন মানুষের মধ্যে হতে পারে। তার মানে এই নয় যে এই ভ্যাকসিন দিলে মানুষের ক্ষতি হবে। অন দ্য আদার হ্যান্ড, উল্টো দিক দিয়ে ভাবতে গেলে আমাদের যদি হার্ড ইমিউনিটি তৈরি করতে হয়, সেক্ষেত্রে পুরো জনসংখ্যার অন্তত 70-75% মানুষকে ভ্যাকসিনেট করতে হবে, না হলে হার্ড ইমিউনিটি হবে না। কাজেই এইটা না করলে মানুষের করোনা থেকে মুক্তি নেই, ভ্যাকসিন নিতে হবে। এবং সেক্ষেত্রে কোন রকম সংশয় না রেখেই আমরা ভ্যাকসিন নিতে যাব, তাই তো? হ্যাঁ, ভ্যাকসিন যেমন অন্যান্য 5টা টিকাকরণ হয় সেভাবে ভেবে নিয়ে আমাদের এগোতে হবে। এইটা একটা মানুষের মধ্যে চলছে যে অন্য ভ্যাকসিন তৈরি করতে 5 বছর লেগেছে, এখানে 9 মাসের মধ্যে হয়ে গেল। এটা ঠিক নয়, কারণ যতটুকু খবর আছে এই বিভিন্ন যে সংস্থাগুলো ভ্যাকসিন তৈরি করছে এত কম সময়ের মধ্যে করতে গিয়ে এর পিছনে প্রচুর রিসার্চ এবং ম্যান পাওয়ার এবং ফিনান্স এর পিছনে কাজ করেছে, যাতে খুব তাড়াতাড়ি পুরো যে মানব সভ্যতা তাকে ভ্যাকসিনেট করা যায়, না হলে এই করোনা থেকে মুক্তি নেই। কাজে ভ্যাকসিনটা নেওয়াটাই বাঞ্ছনীয়। সরকার থেকে যা করছেন, যেভাবে টিকাকরণের পদ্ধতি হবে সেভাবে প্রত্যেক মানুষকে যে যে ক্যাটাগরিতে তারা পড়বেন, প্রথম স্বাস্থ্যকর্মীরা, তারপরে 50 ঊর্ধ্বে মানুষরা যেভাবে বলেছেন, বা যাদের কোমরবিডিটি আছে, পুলিশ কর্মীরা, এদেরকে যেমন করে ভ্যাকসিনেট করা হচ্ছে সেই প্রক্রিয়ায় এগিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়। সামগ্রিকভাবে আমরা যেটা তথ্য পাচ্ছি তাতে দৈনিক সংক্রমিতের সংখ্যা কমছে, মৃত্যুর সংখ্যাও কমছে। বারবার কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে যে সতর্কতা এড়ালে চলবে না, বরং আরো সতর্ক থাকতে হবে। এই বিষয়টা নিয়ে আপনি একটু বার্তা দেবেন আমাদের শ্রোতাদের? একটা কথা বলে রাখা ভালো, আমি আগেও এই ইন্টারভিউতে বলেছি যে পৃথিবীকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং ভাইরাস মুক্ত করা যায় না। কেউ যদি ভাবে আমি পৃথিবীকে সমস্ত এই ব্যাকটেরিয়া বা এই সমস্ত ছত্রাক ইত্যাদি থেকে নির্মূল করে দেবো, তা সম্ভব নয়। কাজেই যেটা করতে হবে যে স্যানিটাইজেশন, মাস্কের ব্যবহার, এবং মাস্কের ব্যবহার করে শুধুমাত্র করোনা কমেনি, টিউবারক্লোসিস, লাং টিউবারক্লোসিসের প্রিভ্যালেন্স কিন্তু কমেছে ভারতবর্ষে। এটা অনেকেই জানেন না, কারণ এটা আমরা তো হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। এটা কিন্তু এই পরিবার জনগণ মাস্ক ব্যবহার করলে এটা কিন্তু অনেকাংশে কমিয়ে দেওয়া যায় বা কমিয়ে দেওয়া গেছে। ফলে এখনই আহ্লাদিত হওয়ার কিছু নেই। হ্যাঁ, সংক্রমণ কমছে, ইনফেকশন রেট কমছে এবং মানুষের সুস্থ হওয়ার পরিসংখ্যান বাড়ছে। এখনই করোনা যুদ্ধে আমরা জিতে গেছি এটা ভাবার কারণ নেই। এখনো যতক্ষণ না সরকার থেকে বলা হচ্ছে যে এইগুলো সরিয়ে নেওয়া, ততক্ষণ পর্যন্ত এই ডিস্টেন্সিং করা এবং মাস্কের ব্যবহার এবং স্যানিটাইজেশনের ব্যবহার চলতে থাকবে, চলানো উচিত। ডক্টর মুখার্জি, এগুলো আমরা খবরের কাগজে পড়ছি যে গঙ্গাসাগর মেলা নিয়ে একটা আশঙ্কা দেখা যাচ্ছে আর কি, মানে কিছুটা আশঙ্কা না বলে বলা ভালো, কিছুটা চিন্তা করছেন প্রশাসন। গঙ্গাসাগর মেলাটাকে যতদূর সম্ভব নির্বিঘ্ন রাখা সংক্রমণের দিক থেকে। বলা হচ্ছে যে বহু সংখ্যক মানুষ যদি জলে নেমে চান করেন সেখান থেকে সংক্রমণের নাকি একটা আশঙ্কা থাকে। হ্যাঁ, তা তো থাকেই। উপরন্তু কেউ তো আর জলে যখন নামছেন তখন তো ওই অতখানি ডিস্টেন্সিং মেনটেন করবেন না, কাজে কাছাকাছি মানুষ আসবে, সেখান থেকে তো একটা সংক্রমণের সম্ভাবনা থাকছে। আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে বলতে পারি আমাদের অন্যান্য রাজ্যের থেকে শিক্ষা নেওয়া উচিত। মহারাষ্ট্রে গণেশ চতুর্থী, গুজরাটে নবরাত্রি, গুজরাটে কারফিউ হচ্ছে রাত্রির দিকে। তো এরা যদি করতে পারেন তাহলে 1 বছর যদি ধর্মীয় অনুষ্ঠান না হয় তাহলে কি এমন ক্ষতি হবে, বা হলেও সেটা এমন ভাবে করা উচিত যেখানে কম সংখ্যক মানুষ যাবেন। এবং দুর্গাপুজোতে বা কল্পতরু উৎসবে রামকৃষ্ণ মিশন করেছেন, সোশ্যাল ডিস্টেন্সিং করেছেন, অনেক জায়গায় ঢুকতে
ঢুকতে দেওয়া হয়নি দর্শনার্থীদের বা পুণ্যার্থীদের। কাজেই আগে জনস্বাস্থ্য, তারপরে ধর্ম, এইভাবে এগোলে আমার মনে হয় এই সংক্রমণের হার যেটা এখন কমিয়ে আনার চেষ্টা চলছে বা কমছে, সেটা আরো কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। ডক্টর মুখার্জি, আমাদের ভারতবর্ষে মার্চ থেকে ভাইরাস এসে গেছে গত বছর জানুয়ারিতে। তারপর আস্তে 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 বিভিন্ন সময়ে সংক্রমণ বেড়েছে, কমেছে, বেড়েছে, আবার কমেছে। এটা কি মাল্টিপল পিক বলতে পারি আমাদের দেশের ক্ষেত্রে? আসলে ব্যাপারটা হচ্ছে এই করোনা ভাইরাসের চরিত্র সম্বন্ধে এখনো সম্পূর্ণভাবে বৈজ্ঞানিকরা সন্দিহান নন। মানে এর যে কত রকম মিউটেশন স্ট্রেন আছে, কিভাবে এটা জনসংখ্যার মধ্যে ঢুকে গিয়ে পাল্টাচ্ছে চরিত্র এবং মাল্টিপল পিক হচ্ছে, এবং লং টার্ম কি হতে পারে, একজন মানুষের করোনা হওয়ার পর লং টার্ম কি এফেক্ট হতে পারে, সেই সম্বন্ধে কোনো স্টাডি এখনো পর্যন্ত আমাদের হাতে নেই। সবে তো এটা গত বছর এসছে। কাজে হ্যাঁ, আমরা বলতেই পারি মাল্টিপল পিক করছে। বা বিদেশে যা খবর পাচ্ছি, ইউনাইটেড কিংডমে, ইউএসএ তে আজকে একটা খবর পেলাম যে ইউএসএ স্ট্রেন বলে একটা নতুন স্ট্রেন আসতে চলেছে। তো এগুলো হবে, এগুলো তো যে কোনো, যখন একটা প্যান্ডেমিক হয় তখন এই ধরনের ঘটনাই ঘটে। ইতিহাস বলে আগেকার দিনে প্যান্ডেমিকেও তাই ঘটেছে। এটা তো ঘটবে, এটা কিছু করার নেই। আমি চিকিৎসক হিসেবে আমার নিজের এবং পেশেন্টদের যেটা বলি যে নিজের পার্সোনাল ইমিউনিটি বাড়িয়ে রাখা, এটা যতটা সম্ভব করা যায় তাহলে মানুষের থেকে সুস্থ হবেন, এই বিপদ থেকে মুক্ত হবেন। করোনা সংক্রমণের ফলে পার্মানেন্ট ড্যামেজের যে আশঙ্কা একটা থাকছে, সেক্ষেত্রে কি কি হতে পারে? না, একটা তো সব থেকে বড় কথা যে করোনা যেহেতু নাক গলা দিয়ে যাচ্ছে এবং প্রথমেই যে অর্গানটাকে অ্যাটাক করছে সেটা হচ্ছে লাংস। তো লাংয়ের ফুসফুসের ক্ষমতা কমতে পারে সেখানে। তারপর আরেকটা, প্রথমে আমরা ভাবছিলাম এটা ইনফেকশন থেকে যা কিছু হচ্ছে, তারপর দেখা গেল না, ইনফেকশন নয়, এখানে একটা সাইটোক্রোম, একটা সার্জ স্টর্ম হচ্ছে, অর্থাৎ ইনফ্লামেটরি রিয়াকশন বেশি হচ্ছে ইনফেকশন থেকে। রক্তে জমাট বাঁধা ক্ষমতা বেড়ে যাচ্ছে, এইগুলো তো থাকছে। পরবর্তীকালে চোখে কনজাংটিভাইটিস হচ্ছে, ব্রেনে পরিবর্তন হতে পারে, মেমোরি লস হতে পারে, এইগুলো, এবং সার্বিকভাবে মানুষের স্বাস্থ্য খারাপ হতে পারে। বা ভয়গুলো থেকেই যাচ্ছে। কাজেই করোনা আক্রান্ত হওয়ার পর, সেখান থেকে সুস্থ হয়ে যাওয়ার পর নিয়মিত চিকিৎসকের কাছে নিজেকে পরীক্ষা করা দরকার, এবং পরিবারের সবারই যারা করোনা পজিটিভ হয়েছিলেন কেউ দেখানো দরকার। বারবারই এই যে পোস্ট রিকভারি কমপ্লিকেশনটা মানুষকে ভাবাচ্ছে, এই পোস্ট রিকভারি কমপ্লিকেশনটা কতদিন ভয়াবহ থাকতে পারে একজনের সংক্রমিত? এটা অন্তত তো করোনা রিকভারি পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাওয়ার পরে অন্তত 2 থেকে 3 সপ্তাহ বিশ্রাম নিতে বলা হচ্ছে। তারপরে অন্তত 6 মাস চেক আপে থাকা দরকার। এবং অনেকে বলছেন যে করোনা থেকে ফিরে আসার পরেও 90 দিন তার মধ্যে ক্ষমতা থাকে সংক্রমণ ছড়ানো। তো এই ব্যাপার থাকলে আমাদের সতর্ক থাকতে হবে, এবং যতক্ষণ না সরকার বলছেন যে এবার থেকে আর মাস্ক পরার দরকার নেই, সোশ্যাল ডিস্টেন্সিং এর দরকার নেই, স্যানিটাইজেশনের দরকার নেই, ততদিন অব্দি চালিয়ে যেতে হবে যা যা নিয়ম সরকার থেকে বলা হচ্ছে। অনেক পুরনো একটা প্রশ্ন করছি, সেটা আমরা জুন মাস নাগাদ আমরা একটা দেখছিলাম যে ভাইরাসের ভিরুলেন্স কমতে শুরু করেছে। ভাইরাসের ভিরুলেন্স কমার জন্য কি মৃত্যুর হার কমছে না? আমরা কিছুটা চিকিৎসকরা জানতে পেরেছেন কিভাবে জিনিসটাকে ট্যাকল করতে হবে সেটার জন্য। এখনো পর্যন্ত এক্স্যাক্ট কোনো মেডিসিন চিকিৎসকদের হাতে নেই। অনেকে বলছেন অনেক ওষুধে করোনা পেশেন্টদের সারানো যাচ্ছে। এইটা হচ্ছে ভিরুলেন্স কমার জন্য আক্রান্ত কম হয়েছিল সেই সময়, তারপরে আবার তো একটা পিক এসে গেল। এখন এক্স্যাক্টলি ড্রাগ অফ চয়েস বলতে যা বোঝায়, সঠিক ড্রাগ অফ চয়েস এখনো পর্যন্ত বেরোয়নি, অন্তত আমার জানা নেই। পোস্ট রিকভারি কমপ্লিকেশনে যদি আরেকটু ফিরে যাই, করোনা সংক্রমণের থেকে কি দৃষ্টিশক্তি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে? না, দৃষ্টিশক্তি সেই অর্থে ক্ষতিগ্রস্ত হবে না যদি তার চিকিৎসা হয়। করোনা ইনফেকশনে একটা খুবই কম শতাংশ মানুষের কনজাংটিভাইটিস হয়। তো সেই কনজাংটিভাইটিস ট্রিটমেন্ট যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে দৃষ্টির ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। না হলে কর্নিয়ায় স্কারিং, ইনফেকশন থেকে যাওয়া, একজনের থেকে অন্যজনের মধ্যে ইনফেকশন ছড়ানো, এই ব্যাপারগুলো চলতে থাকবে। ব্লাইন্ডনেস আসার সম্ভাবনা অন্তত আমার জানা নেই করোনা থেকে। সামগ্রিকভাবে আপনি কি আশাবাদী এখনকার পরিস্থিতি যেটা দেখছেন? অবশ্যই আশাবাদী, এবং এই তো ভ্যাকসিন এসে যাচ্ছে, বিভিন্ন ধরনের ভ্যাকসিন এসে যাচ্ছে, এবং ভিরুলেন্স কমের দিকে, ইনফেক্টিভিটি রেট কমছে, মৃত্যু হার কমছে। তবে মানুষ একটু যা হয়েছে আর কি, আমরা তো সেই নর্মাল লাইফে এখনো ফিরতে পারিনি, এবং করোনা সামগ্রিকভাবে সারা বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দা করেছে, বহু মানুষ চাকরি হারিয়েছেন, সেগুলো আমাদের মাথা রাখতে হবে। কিন্তু ওই যে বললাম এসএনএস, ওইটা মেনে চলতে হবে আর কি, স্যানিটাইজিং অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, এটা তো মেনে চলতে হবে যদি না গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মুখার্জি করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জি। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।